মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। অনেকগুলো বিষয়ে উপস্থাপন করা হয়েছে, সবগুলো অ্যাড্রেস করা সম্ভব না। আমি প্রথমেই এসডিজি বিষয়ে একটি কথা বলে শুরু করছি। এখানে আলোচনা হয়েছে আগেও যে এর আগে এমডিজি ছিল 2000 সালে, যেটা করা হয়েছিল 15 বছর মেয়াদী, এবং সেখানে মূল কথাটাই ছিল ক্ষুধা এবং দারিদ্র মুক্ত পৃথিবী গড়ে তোলা। এবং সেই সময় নির্ধারণ করা হয়েছিল অথবা তাদের পরিসংখ্যান যে বিশ্বে 80 কোটি মানুষ প্রতিদিন না খেয়ে থাকে। সেই যে না খাওয়া মানুষের সংখ্যা অর্ধেকে কমিয়ে নিয়ে আসবে। কিন্তু দেখা গেল 2015 সালে এসে যে সেটা কমেনি, বরং বেড়েছে, 80 কোটি 100 কোটিতে পরিণত হয়েছে। যে কারণে আর একটা 15 বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিতে হয়েছে, যেটাকে আমরা জানি এসডিজি হিসাবে। বাংলা কি করছে? স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য, অভিষ্ট বা মাত্রা। এখন আমাদের এই উপস্থাপনায় আমরা দেখতে পেয়েছি যে এটাও বাধাগ্রস্ত হয়েছে। সেখানে যুদ্ধ একটা ফ্যাক্টর বলা হয়েছে, জলবায়ু কাছেই এটা অব্যাহত ব্যাপার। আর একটা হয়েছে কোভিড-19, যেটা বিশাল ভূমিকা পালন করছে পিছিয়ে পড়ার ক্ষেত্রে। এখন 24 সাল, 25 সালে 10 বছর হবে। এই 10 বছরের অর্জন সেটা এখনো নেতিবাচক। তারপর আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে অনেক বিষয়ে ট্রাকে আছে, যদি কাজবাজ ঠিক মতো করা যায় তাহলে হয়তো 63% অর্জন করা যাবে। ভালো, এটা আশাবাদের কথা। কিন্তু শেষ পর্যন্ত 2030 সালে গিয়ে কি দাঁড়াবে এটা কিন্তু আসলে কারো পক্ষে পরিষ্কার করে বলা সম্ভব না। হয়তো দেখা যাবে যে আর একটা 15 বছর মেয়াদী কিছু হাতে নিতে হবে, এটা এইভাবে চলতে থাকবে হয়তো বা। তো যাই হোক, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা তো ভালো, ক্ষুধা দারিদ্র মুক্ত করা, সমতা আনয়ন করা বিশ্বে। আমরা কিন্তু যারা কৃষকদের নিয়ে কাজ করি, আমাদের একটা নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব একটা ভাবনা আছে। আমরা মনে করি যে খাদ্যটা আসে কৃষি থেকে। ক্ষুধা মুক্ত করতে হলে তো মানুষকে খাদ্য দিতে হবে, খাবার, এবং এইটা মূলত আসে কৃষি থেকে সারা দুনিয়া। এবং এইটার জন্য আমাদের যে ক্ষুদ্র কৃষক, তারা নিরলস কাজ করে যাচ্ছে, তারা উৎপাদন করে যাচ্ছে, বিশ্বের মানুষকে তারা খাবার দিচ্ছে, আমাদের টেবিলে খাবার আসছে তাদের কারণে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই ক্ষুদ্র কৃষকরা, যারা এখনো বিশ্বের 80% খাদ্যের উৎপাদন করছে, যোগান দিচ্ছে, তারাই না খেয়ে থাকছে। এই যে এখন বলা হয়েছে যে কত 69 কোটি না কত যারা এখনো ক্ষুধার্ত, এর বেশিরভাগই কৃষক, ক্ষুদ্র কৃষক। আর আমাদের এই দক্ষিণ এশিয়ায় তো এর সংখ্যা আরো অনেক বেশি। বাংলাদেশের আমরা এই বাস্তবতাটা মোকাবেলা করছি। এখন কেন হচ্ছে এই জিনিসটা? এখানে তো অনেক কথাই আছে যে এখানে বাংলাদেশের সুপার রিচ প্রতিনিয়ত বাড়তেছে, সম্পদের কেন্দ্রীভবন হচ্ছে, সম্পদ বিদেশে পাচার হচ্ছে। একজন ভূমিমন্ত্রী শুধু
ইউকেতেই 360টা ফ্ল্যাট, আর অন্যান্য দেশে তো আছেই, আমেরিকায়, দুবাই, সুইজারল্যান্ড, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, বেগমপাড়া, এগুলো আছে। দেশের সম্পদ সব পাচার হয়ে যাচ্ছে বিদেশে, আর কর ফাঁকি টাকির ব্যাপারগুলো আছে। তো এই সবকিছু কিন্তু শেষ পর্যন্ত আমাদের উৎপাদক শ্রেণীর উপরে কিন্তু আঘাতটা দিয়ে হানে, কৃষকদের উপরে কিন্তু আঘাতটা হানে। এই সমস্ত কারণে আমরা বলেছিলাম যে আসলে দরকার কৃষকদেরকে এম্পাওয়ার্ড করা, তাকে তার একটা সার্বভৌমত্ব তৈরি করা, খাদ্য সার্বভৌমত্ব। অর্থাৎ আমার খাদ্য, জাতিসংঘ আরো অনেকেই আছে, তারা মনে করে যে খাদ্য নিরাপত্তাটা বিশ্বে খুব বেশি প্রয়োজন, এবং এটা সংজ্ঞা হয়েছে এই যে আপনার যদি খাদ্য উৎপাদন না হয় তাহলে আমরা খাদ্য নিয়ে হাজির হব। এটা তো আমরা অনেক সময় দেখছি, আমাদের ঘূর্ণিঝড়ের সময় দেখেছি, বিভিন্ন দুর্যোগের সময় দেখেছি। আপনাদের হয়তো মনে আছে সিলেটের সময় খাদ্য নিরাপত্তা দেশে হেলিকপ্টারে প্লেনে করে যেটা পানিটা নিয়ে শুকনা বিস্কিট ফেলাই দিচ্ছে। এই তো খাদ্য নিরাপত্তা না, এটা তো তামাশা করা মানুষের সাথে, জনগণের সাথে। আমাদের এই ধরনের সিকিউরিটি, ফুড সিকিউরিটি দরকার নাই, আমাদের দরকার ফুড সভরেনিটি। আমাদের কৃষকরা খাদ্য উৎপাদন করবে তার নিজের প্রয়োজনে, তার পরিবারের প্রয়োজনে, তারপর সে অন্যের জন্য উৎপাদন করবে। তাহলে তার দরকার কি? তার দরকার হলো তার জমি দরকার, এবং সে কি ধরনের ফসল উৎপাদন করবে সেটা, সেই অধিকার, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। সে কর্পোরেট এই যে বিটি ব্রিঞ্জাল, গোল্ডেন রাইস এটা দেবে আর কৃষকরা উৎপাদন করবে, এটা চলবে না। ওটা তাদের ব্যবসা, তারা লাভবান হয়, এর মধ্যে কৃষকরা লাভবান হয়। তো এর সাথে আরো অনেক বিষয় যুক্ত হয়েছে। খাদ্য সার্বভৌমত্বের সাথে বীজের সার্বভৌমত্বের প্রশ্ন আছে। আমাদের কৃষকরা চিরাচরিত নিয়মে যে উৎপাদন করতো সেই সব বিষয়ে যুক্ত আছে। যাই হোক, এগুলো আমরা খুব বলার চেষ্টা করছি বিভিন্ন ভাবে।